কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু। এক গ্রামে কিছু মানুষ গহীন জঙ্গলের গুহায় শয়তানের পুজো করে কিছু একটা পাওয়ার লোভে। অন্যদিকে একটা ছোট্ট মেয়েকে এক গর্ভবতী বিড়ালের সাথে প্রত্যেক রাত এক ঘরে কাটাতে হয়। কিন্তু কেন, সেটাই আমরা আজকে দেখব 2026 সালে রিলিজ প্রাপ্ত তেলেগু মাস্টারপিস হরর মুভিতে, যার নাম হানি। হ্যালো ভিউয়ার্স, স্পুকি টাইমে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে চলে এসেছি আবারও একটা দারুণ হরর মুভি নিয়ে। তবে শুরু করার আগে প্রিয় ভিউয়ার্স, যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, বেল নোটিফিকেশন অন করে দিন এবং আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদমই ভুলবেন না কিন্তু। তবে চলুন এবার হারিয়ে যাওয়া যাক রহস্য ঘেরা এক গা শিউরে ওঠা ভয়ের অন্যরকম জগতে। মুভিটি শুরু হয় এক ঘন জঙ্গলের দৃশ্য দিয়ে, যেখানে একদল লোক একটি গুহার উদ্দেশ্যে রওনা দিয়েছে। গুহার ভেতরে এক গা শিরশির করা নারকীয় দৃশ্য দেখা যায়, যেখানে একটি কালো কদাকার মূর্তির আরাধনা করা হচ্ছে এবং এক মহিলা, সম্ভবত সে তান্ত্রিক, ক্রমাগত এক লোকের মাথায় পাথর দিয়ে আঘাত করে করে রক্ত বের করে পাত্রে জমা করছে। এরপর রক্তগুলো সেই মূর্তিতে ঢালছে। দৃশ্য এখান থেকে পাল্টে চলে আসে এক বাড়ির করিডোরে, যেখানে আমরা দেখতে পাই এক রক্তে ভেজা মহিলা বালতি নিয়ে এগিয়ে যাচ্ছে একটি বাচ্চার কাছে। বাচ্চা মেয়েটাও পুরো রক্তাক্ত, কিন্তু মহিলাটার চোখে মুখে ফুটে আছে এক ঐশাচিক তৃপ্তি। মহিলার মুখের দিকে তাকিয়ে বাচ্চা মেয়েটা ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, মা, হানি কি আবারও ফিরে আসবে? এখান থেকেই দৃশ্য পাল্টায়। সালটা এবার 2012। স্ক্রিনে আমরা দেখি একটা অফিস এবং সে অফিসে কিছু লোক মিলে আনন্দ নামের এক লোককে মারছে। আনন্দের বিরুদ্ধে অভিযোগ হলো তার অফিসের ড্রয়ারে নাকি কালো জাদুর সরঞ্জাম পাওয়া গেছে। মার খেয়ে আনন্দ বাসায় ফিরে আসলে আমরা দেখতে পাই আনন্দর বাড়িতে আছে তার স্ত্রী ললিতা এবং ছোট্ট একটি মেয়ে মীরা। আনন্দকে এরকম অবস্থায় দেখে ললিতা যখন জিজ্ঞেস করে যে কি হয়েছে, আনন্দ রেগে গিয়ে ললিতাকে বলে যে সবকিছু হচ্ছে এই বাচ্চা মেয়েটার জন্য। এরপর আনন্দ ভেতরে গিয়ে একটা মূর্তির সামনে পূজা করতে বসে। পুজো করতে করতে হঠাৎ আনন্দের চোখগুলো বড় বড় হয়ে জিহ্বা অস্বাভাবিকভাবে বাইরে বের হয়ে আসে, ঠিক যেন মুভির শুরুতে দেখানো জঙ্গলের সেই ভয়ঙ্কর মূর্তিটির মতো। কিন্তু ব্যাপারটা ওর বাড়ির কেউ খেয়াল করে না। সিন এখান থেকে কাট হয়। সালটা এবার 2019। মীরা এতদিনে অনেক বড় হয়ে গেছে। আনন্দকে আমরা দেখতে পাই যে সে বিড়বিড় করে মন্ত্র পড়ছে আর কড়ি নিয়ে কিছু একটা করছে। এদিকে আনন্দ সারা দিন কালো জাদু নিয়ে মেতে থাকতো বলে তার আয় উপার্জন তেমন কিছু ছিল না। এই নিয়ে আনন্দের সাথে ললিতার প্রায়ই ঝগড়াঝাটি হতো। তো সেদিন ঝগড়াঝাটির মাত্রা ছাড়িয়ে যাওয়ায় এক পর্যায়ে তাদের বাড়ির আশেপাশে পাড়া প্রতিবেশী জড়ো হয়। আর যেহেতু প্রতিবেশীরাও জানতো যে আনন্দ কালো জাদু করে, তাই তারা হুমকি দিয়ে যায় যে ওরা যদি দ্রুত এই বাড়ি খালি না করে তবে পাড়ার লোকেরা মিলে এ বাড়িতে আগুন জ্বালিয়ে দিবে। এমন অবস্থায় বাড়ির মালিক ওদেরকে বাড়ি খালি করে দিতে বলে। হুমকি পাওয়ার পর যেহেতু আর কিছুই করার নেই, তাই আনন্দ পরিবার নিয়ে পরদিনই বাড়ি খালি করে চলে যায় আর দূরে একটা গ্রাম্য পরিবেশে নতুন বাড়ি ভাড়া নিয়ে ওঠে। আনন্দরা শিফট হয় নিচতলায় এবং দোতলায় ভাড়া ছিল আরেকটি পরিবার। ললিতা যখন বাসা চেঞ্জের পর রাতে ঘুমাচ্ছিল, তখন হঠাৎ একটা লোক আনন্দর সাথে দেখা করতে আসে। লোকটার নাম সারামপালি। লোকটা আনন্দকে বলে, আমি সব কিছুর ব্যবস্থা করেছি, আমাদের তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। এরপর দুজন মিলে আবারও আগের মতো সেই ভয়ঙ্কর বিকৃত জিভ বের করা, চোখ বড় বড় করা চেহারা নিয়ে কার্ড খেলতে থাকে আর বিড়বিড় করে মন্ত্র পড়তে থাকে। দূর থেকে ললিতা এসব দেখে ফেলে। এমন উদ্ভট ভয়ঙ্কর দৃশ্য দেখে ললিতা কিছুই বুঝতে পারে না যে আনন্দ আসলে কি করতে যাচ্ছে। ললিতা আনন্দকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে আনন্দ ললিতাকে মারধর করে। এদিকে মীরা এসে এসব দেখে ভয়ে কাঁদতে থাকে। ঠিক তখনই
ওদের বাসার মেইন ডোরের কলিং বেল বেজে ওঠে। আনন্দ গেট খুললে দেখতে পায় ওদের বাসায় উপরের তলার প্রতিবেশীরা হইচই শুনে ব্যাপারটা কি জানতে এসেছে। এক পর্যায়ে ওরা বলে, তোমরা স্বামী স্ত্রী এভাবে ঝগড়া করছো, তাহলে মীরাকে আজকে রাতে আমাদের বাসায় রেখে দাও। পরদিন মীরা ওর মা ললিতাকে বলে, মা তোমরা এভাবে ঝগড়া করো না, আমার অনেক ভয় লাগে। আর যদি তোমরা ঝগড়া করো তবে আমাকে ওপরের ফ্ল্যাটের ওই আঙ্কেলদের বাসায় পাঠিও না। কালকে রাতে আমি যখন ওনাদের সাথে ঘুমিয়েছিলাম তখন ওই আঙ্কেল আমাকে স্পর্শ করেছে আর এমন কিছু করেছে যা আমার একটুও ভালো লাগেনি মা, অনেক ভয় লেগেছে, খারাপ লেগেছে। এসব কথা শুনে ললিতা দুশ্চিন্তায় পড়ে সে রাতে আনন্দকে সব বলার পর আনন্দ বলে, আমি যা করছি তা জেনে শুনেই করছি এবং তোমার ও মীরার ভালোর জন্যই করছি। আমরা কিছুদিনের মধ্যেই অনেক বড় লোক হয়ে যাব। যদি নিজের ভালো চাও তাহলে আমি যা যা বলি, যেভাবে বলি তাই তাই করবে, আর মীরাকেও অনেক কিছু করতে হবে। কথা শেষ হলে আনন্দ ভেতরে চলে যায়, কিন্তু ওর কথার মধ্যে কেমন যেন এক অশনি সংকেত ছিল। কথাগুলো শুনেই কেন জানি ললিতার এক অজানা ভয় লাগে, কিন্তু এই ললিতা ভবিষ্যতের কথা চিন্তা করে এবং সংসারের শান্তি টিকিয়ে রাখার জন্য কিছু বলে না। পরদিন আনন্দ ললিতাকে বলে, শোনো, আমি কিছুদিনের জন্য এক জায়গায় যাব, তুমি এক কাজ করো, মীরাকে নিয়ে এর মধ্যে কোথাও থেকে ঘুরে আসো। তো ললিতা মীরাকে নিয়ে একটা আশ্রমে ঘুরতে যায়, আর অন্যদিকে আমরা দেখতে পাই যে আনন্দ সেই সারামপালি লোকটাকে নিয়ে একটা কবরস্থানে আরেকটা লোকের সাথে দেখা করতে আসে। তারা তিনজন একসাথে হলেও আবারও সেই আগের মতো অদ্ভুত বিকট রিচুয়ালটা করতে থাকে। জিভ বড় বড় করে এমন ভাবে তিনজন বিকট আচরণ করছিল যেন কোনো শয়তানি শক্তিকে তারা স্বাগত জানাচ্ছে। এদিকে আশ্রমে ললিতা এবং মীরার দিন ভালোই কাটছিল। সেখানে ললিতার সাথে এক বয়স্ক সেবকের আলাপ হয়। মীরা তাকে কাকু বলে ডাকে। বেশ অনেক দিন কেটে যায়, কিন্তু আনন্দের কোনো খবর নেই। ললিতা ওদিকে দিন গুনছে যে বাড়ি কবে ফিরবে। বেশ কয়েকদিন পর আনন্দ ওদেরকে নিতে আসে। এসেই আনন্দ বলে, সারামপালি আমাদের জন্য একটা বড় বাড়ি জোগাড় করে দিয়েছে, আমরা এখন থেকে সেখানেই থাকবো, বুঝলে। ললিতার ব্যাপারটা একটু অদ্ভুত সন্দেহজনক মনে হলেও সে কিছু বলে না। অবশেষে তারা জিনিসপত্র নিয়ে যখন নতুন বাড়িতে আসে, দেখা যায় যে বাড়িটি এমন এক জায়গায় অবস্থিত যার দূর দূরান্তে তেমন কোনো জনবসতি বা লোকালয় নেই। নীরব শুনশান এক জায়গায় বাড়িটা অবস্থিত। বাড়ির ভেতরটাও গা ছমছমে, পুরনো দিনের টানা বারান্দা, স্যাঁতস্যাঁতে দেয়াল আর শ্যাওলা লোনা ধরা বাড়িটিতে এক গুমোট অন্ধকার পরিবেশ। সব সময় মনে হয় যেন অদৃশ্য কেউ দূর থেকে নজর রাখছে। এদিকে বাড়িটিতে দেখাশোনার দায়িত্বে আছে রেখা নামের একটি মহিলা। ওরা সেখানে পৌঁছাতেই রেখা একটা সাদা কাপড়ে মোড়ানো জিনিস আনন্দ এবং সারামপালির হাতে তুলে দেয় আর বলে, প্রথমে এটা দিয়ে প্র্যাকটিস করে পরে মীরাকে প্রস্তুত করো। এরপর সারামপালি সেখান থেকে চলে যায়। কি প্র্যাকটিস করার কথা বলছে ওরা? মীরাকে কিসের জন্য প্রস্তুত করা হবে? ললিতার কেবলই ভয় করতে থাকে। রাতে ললিতা আনন্দকে বলে, আমি আমার মেয়েকে নিয়ে কোনো কিছুই করতে দিব না। আনন্দ তখন বলে, তুমি বুঝতে পারছো না, আমরা যে দেবতার পুজো করি সে পুজোতে এমন মেয়ে দরকার হয় যার এখনো পিরিয়ড শুরু হয়নি। আর তুমি টেনশন করো না, এই দেখো টাকার বান্ডিল, আমি যা করছি ভেবেই করছি। এই দেবতার পুজো করলে ভবিষ্যতে মীরাই সুখে থাকবে। মীরার ভবিষ্যতের কথা ভেবে ললিতা চুপ করে যায়। পরদিন সকালে ললিতা মীরাকে বলে, তোমার বাবা যেরকম বলবে তুমি তাই তাই করবে, হ্যাঁ। এরপর আমরা দেখতে পাই সারামপালি এবং অর্জুন মীরাকে নিয়ে বের হয়েছে। বাড়ি থেকে অনেক দূরে রাস্তায় তারা রওনা দিয়েছে। রাত অনেক গভীর হয়েছে, আবার সেই ঘন জঙ্গল, চারিদিকে গুমোট অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে দিয়ে আনন্দ মীরাকে একটা লোকের কাছে নিয়ে আসে। লোকটি মীরাকে একটি বস্তা হাতে দেয়। মীরা দেখে বস্তার মধ্যে কিছু একটা নড়াচড়া করছে। বস্তাটা নিয়ে বাড়ি ফিরতেই মীরা বস্তার ভেতরে একটা কালো বেড়াল আবিষ্কার করে, যে কিনা খুব অশুভ সুরে একটানা ডেকে যাচ্ছিল। এদিকে মীরাদের বাড়ির একটি রুম আনন্দ লোক ডেকে সাউন্ড প্রুফ করাচ্ছিল। পুরো দেওয়ালে সাউন্ড প্রুফিং ফোম লাগিয়ে দিচ্ছিল যেন বাইরে থেকে কোনো শব্দ ভেতরে না আসে বা ভেতরের শব্দ বাইরে না যায়। কিন্তু কেন? এর উত্তরই আমরা কিছুক্ষণ পর পাবো। এবার সেই রুমে মীরা এবং ওই বিড়ালকে একসাথে বন্ধ করে রাখা হয়। আজ থেকে প্রত্যেক রাতের বেলা মীরাকে বিড়ালটির সাথে এই ঘরে ঘুমাতে হবে।
হবে। রেখা শুধুমাত্র একবার গিয়ে বিড়াল এবং মীরাকে খাবার দিয়ে আসতো। এদিকে আনন্দ এবং রেখা মীরাকে কখনো কখনো সেই ঘর থেকে বের করে সাদা কাপড়ে মোড়ানো সেই পুতুলটার গলায় কিভাবে দড়ি বাঁধতে হয় শেখাতো। মীরার সেই ভয়ঙ্কর দেখতে বিড়ালটার সাথে বন্ধ ঘরে থাকতে খুবই ভয় লাগছিল। মাঝে মাঝে মীরা জানালা দিয়ে তার মাকে দেখতো। এক ঝড়ের রাতে হঠাৎ করে আনন্দ শুনতে পায় যে বিড়ালটা জোরে জোরে কাঁদছে। আনন্দ তখন লাফ দিয়ে উঠে সেই রুমে গিয়ে দেখে বিড়ালটা ছটফট করছে। সে তখন ওই ঘরের ছাদে একটা দড়ি ঝুলিয়ে দিয়ে আসে এবং সারামপালিকে ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি করো, সময় হয়ে এসেছে। এই সুযোগ সবসময় আসবে না, যা করার এখনই করতে হবে। এরপর আনন্দ ওই রুমে গিয়ে মীরাকে যেভাবে যেভাবে বলে, মীরা সেইভাবে ওই বিড়ালের গলায় দড়ি দিয়ে সেখান থেকে বের হয়ে আসে। এদিকে আমরা দেখতে পাই যে রেখা সেই একই বিকৃত এবং ভয়ঙ্কর ভাবে জিভ বের করে পুজো করতে থাকে, আর অন্য দিক দিয়ে আনন্দ জানালা দিয়ে সেই দড়িটাকে উপরের দিকে টানতে থাকে আর বিড়ালও দড়িতে ঝুলে পড়ে। একসময় রেখার পুজো শেষ হতেই আনন্দ ওই রুমে গিয়ে দেখে বিড়ালটা দড়িতে মৃত অবস্থায় ঝুলছে আর মেঝেতে বিড়ালের পেট থেকে বের হয়ে 4টা বিড়ালের বাচ্চা মরে পড়ে আছে। অর্থাৎ বিড়ালটা গর্ভবতী ছিল আর আনন্দ এই নিষ্পাপ প্রাণীটাকে ফাঁসি দিয়ে মেরেছে। সমস্ত দৃশ্যটা দেখে ললিতা ভয়ে অজ্ঞান হয়ে যায়। আনন্দ ললিতাকে তখন বেডরুমে শুয়ে দিয়ে আসে, কিন্তু ললিতার হঠাৎ করে পুরো শরীর কাঁপতে কাঁপতে মুখ দিয়ে সাদা ফেনা বের হয়ে যায়। এদিকে রেখা মীরাকে নিয়ে সেই রুমে আবার ঢুকে আর একটা বাটি মীরার হাতে দিয়ে বিড়ালটার বাচ্চা ডেলিভারির সময় যে রক্ত পানি বের হয়েছিল সেগুলো ফ্লোর থেকে কাচিয়ে মীরাকে বাটিতে উঠাতে বলে। এরপর সেগুলো সারামপালির হাতে দিলে সে বাটিটা নিয়ে পুজোয় বসে। এমন সময় মীরা একা সেই ঘরে ঝুলতে থাকা মৃত বিড়ালটার দিকে তাকালে হঠাৎ করে বিড়ালটার গোল গোল চোখ করে অদ্ভুত ভয়ঙ্কর ভাবে মীরার দিকে তাকিয়ে চেঁচিয়ে ওঠে। এমন দৃশ্য দেখে মীরা ভয়ে চিৎকার করে। পরদিন সকালবেলা দুজন বিদেশি আনন্দর বাড়িতে আসে কিছু একটা কিনতে, কিন্তু কি কিনতে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এদিকে ললিতা ভীষণ অসুস্থ হয়ে যায়। মা অসুস্থ দেখে মীরা ভয়ে কাঁদতে থাকে। রান্নাঘরে তখন রেখা ললিতার জন্য মাশরুম দিয়ে এক ধরনের ওষুধের মতো তৈরি করে নিয়ে খাইয়ে দেয়। ললিতা সেটা খেয়ে একদম নিস্তেজ হয়ে পড়েছিল। আবার এর মধ্যে আনন্দকে আমরা দেখতে পাই রান্নাঘরে রেখার শরীরের দিকে অশ্লীলভাবে তাকিয়ে থাকতে। এরপর আনন্দর নিয়ে আসা ডাক্তার ললিতাকে ইঞ্জেকশন দিলে সে ঘুমিয়ে পড়ে, কিন্তু ডাক্তার চলে যাওয়ার পরপরই হঠাৎ করে ললিতার পুরো শরীর ঝাঁকি দিয়ে কাঁপতে থাকে, যেন ওর মধ্যে কোনো অশুভ আত্মা প্রবেশ করেছে। এদিকে মীরা ওর মার সাথে দেখা করতে চাইলে রেখা ওকে বলে তোমার মা অসুস্থ, এবং ললিতার রুমে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। মাকে না দেখতে পেয়ে মীরা মন খারাপ করে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে মীরা এক অদ্ভুত স্বপ্ন দেখে। ও স্বপ্ন দেখে সেই কালো বিড়ালটি করুণ সুরে ডাকছে। মীরা ধরফরিয়ে ঘুম থেকে উঠে পড়ে দেখে যে ওর বিছানা বেয়ে একটা বিড়ালের মতো দেখতে মেয়ে উঠে আসছে, যার কিনা চেহারার আদলটা আবার হুবহু মীরার চেহারার মতো। মীরা চমকে উঠে মেয়েটিকে জিজ্ঞেস করে, কে তুমি? মেয়েটি তখন বলে, আমার কোনো নাম নেই। মীরা বলে, ঠিক আছে, ছোটবেলায় মা আমাকে হানি বলে ডাকতো, আমিও তোমাকে হানি বলে ডাকবো। মেয়েটি এবার মীরাকে বলে, তুমি কি তোমার মায়ের সঙ্গে দেখা করতে চাও? আমি তোমাকে নিয়ে যাচ্ছি, চলো। এরপর মেয়েটি মীরাকে ললিতার রুমের চাবি হাতে তুলে দেয়। এ সময় আমরা দেখতে পাই অন্য একটি রুমে আনন্দ রেখার সাথে ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হয়। এদিকে মীরা সেই মেয়েটির সাথে ধীরে ধীরে ললিতার রুমের দিকে এগোলে দেখে ললিতা বিছানায় পেছন ফিরে অদ্ভুত ভঙ্গিতে বসে দেয়ালের সাথে বিড়বিড় করে কি সব বলছে। পুরো রুমে থমথমে আলো আঁধারির খেলা, সব মিলিয়ে মীরার ভয়ে গা শিউরে ওঠে। মীরা ওর মায়ের সাথে দেখা না করেই সেখান থেকে চলে আসে। এদিকে আবার সেই ডক্টর মহিলাটা এসে মীরার গা থেকে রক্ত নিয়ে যায়। আনন্দকে মীরা কাঁদতে কাঁদতে বলে যে এখানে ওর থাকতে খুব ভয় লাগছে, ও মায়ের কাছে যাবে, ওর কিচ্ছু ভালো লাগছে না। কিন্তু আনন্দ ওর কথা শুনে নির্লিপ্তভাবে সেই রুম থেকে বের হয়ে যায়। ঠিক তখনই সেখানে চলে আসে সেই বিড়ালের মতো দেখতে মেয়েটা, অর্থাৎ হানি। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই হানিকে কিন্তু শুধু মীরাই দেখতে পায়, আর কেউ দেখতে পায় না। অন্যদিকে আনন্দ বাইরে বের হয়ে কোথা থেকে যেন আরেকটি বিড়াল ধরে নিয়ে আসে। আবারও শুরু হয় একইভাবে শয়তানের আরাধনা। মীরাকে আবারও একইভাবে আগের মতো এই বিড়ালটার সাথে আটকে ফেলে আনন্দ।
তখন মীরার কাছে হানি এসে বলে, এই বিড়ালটা মারা যাওয়ার পর তোমার বাবা আবারও আরেকটা বিড়াল নিয়ে আসবে, আর একইভাবে চক্র চলতেই থাকবে, কারণ ওরা যা শুরু করেছে তা অনেক অনেক ভয়ঙ্কর। মীরা সব শুনে ভয়ে চুপ হয়ে থাকে। এর মধ্যে বেশ কয়েকদিন কেটে যায়। আনন্দ ললিতা এবং মীরার উপর ক্রমাগত অত্যাচার করে যেতেই থাকে। এরপর একদিন সেই মহিলা ডাক্তার আবার আসে। এখন এখানে বলে রাখা ভালো, এই ডক্টরটা কিন্তু আসলে ডক্টর নয়। এই মহিলা এই এলাকায় একটা হেলথ ক্যাম্প চালায়। আনন্দ এবং সারামপালি এই মহিলাকে টাকা খাইয়ে এসব করাচ্ছে। এই মহিলা ললিতাকে এতই বিষাক্ত ইনজেকশন দেয় যে ললিতা বিছানায় পড়ে থাকে আর কারো কাছে কোনো সাহায্যও চাইতে পারে না। এর মধ্যে একদিন আশ্রমে সেই পরিচিত হওয়া লোকটা ললিতাদের খোঁজে ওদের পুরনো বাড়িতে আসে, কিন্তু ওখান থেকে ললিতারা কোথায় শিফট হয়েছে তা কেউ বলতে পারে না দেখে হতাশ হয়ে সে ফিরে যায়। এবার আমরা দেখতে পাই আনন্দ ও সারামপালি একটা লোকের সাথে দেখা করে। লোকটাকে ওরা বলে, বিড়ালের গর্ভের পানি রেডি আছে, এই পানি আপনাকে করবে পৃথিবীর অন্যতম ব্যক্তি। প্রথমে আপনাকে এই পানিটা এবং বিড়ালের মৃতদেহটা মাটিতে পুঁতে ফেলতে হবে। এরপর সেখানে একটি মরুভূমিতে পাওয়া ক্যাকটাস এনে লাগাতে হবে। ক্যাকটাস গাছটি যত বাড়তে থাকবে আপনার সম্পত্তি ততই বাড়তে থাকবে। এই বিড়ালের গর্ভের পানিটা কালো জাদুর ক্ষেত্রে এক যুগান্তকারী আবিষ্কার। এরপর লোকটা মোটা অঙ্কের টাকা দিয়ে সেই পানি নিয়ে চলে যায়। অর্থাৎ আনন্দরা এভাবেই বিড়ালের গর্ভের পানি বিক্রি করে মোটা টাকা কামাচ্ছিল। এই পানি কিনতেই সেদিন দেশ বিদেশ থেকে ফরেনাররা এসেছিল। আসলে এদের রয়েছে একটি গোপন কাল্ট, যারা কালো জাদু আর এইসব কাজ করে বেড়ায়। এদিকে দিন যায়, মাস যায়, বছর যায়। আনন্দ অনেক বড় লোক হয়ে গেছে। আমরা স্ক্রিনে এবার মীরাকে দেখি। চুল উস্কো খুস্কো, কিম্ভূত কিমাকার মীরাকে দেখে মনে হচ্ছে দিন দিন যেন পিশাচে পরিণত হয়ে যাচ্ছে। একদিন আনন্দ বাইরে যাওয়ার পর হঠাৎ বেল বেজে উঠলে রেখা উঠে গেট খুলতেই অবাক হয়ে যায়। কি দেখে রেখা সেটা আমরা একটু পরেই জানবো। সিন এখান থেকে কাট হয়। আমরা দেখতে পাই একটা কাজে কিছুদিন বাইরে থাকার পর আনন্দ ও সারামপালি ফিরে এসেছে। ফিরে আসার পর দুজন রেখাকে পুরো বাড়িতে খুঁজতে থাকে, কিন্তু রেখা কোথাও নেই। কি ব্যাপার, কি হলো? হঠাৎ করে রেখা কি পুরো কর্পূরের মতো উড়ে গেল? অনেক খোঁজার পরও ওরা রেখাকে কোথাও খুঁজে পেল না। এমন সময় দরজায় কলিং বেল বেজে উঠলে আনন্দ গেট খুলে দেখে একটা বুড়ো লোক একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে এসেছে। আনন্দ বাচ্চাটাকে নিয়ে জঙ্গলের ওই গুহায় যায় যেখানে সেই মহিলা তান্ত্রিক রয়েছে। তার মানে এই বাচ্চা মেয়েটিকেও তারা মীরার মতো কালো জাদুতে ব্যবহার করবে। এদিকে বাড়িতে মীরা একা। তখনও আবারও হানিকে দেখতে পায়। হানি মীরাকে বলে, মীরা তুমি তোমার মায়ের সাথে দেখা করবে? আমি জানি কিভাবে তোমার মায়ের সাথে দেখা করতে পারবে। এরপর হানি মীরাকে ললিতার কাছে নিয়ে যায়। ললিতা দীর্ঘ সময় যাবত একটা কক্ষে বন্দি থাকতে থাকতে পাগলের মতো হয়ে গেছে। একা একা সে বিড়বিড় করে কথা বলে। তার অবস্থা খুবই শোচনীয়। মীরা এসে ললিতাকে মা বলে ডাকলে ললিতা মীরার দিকে তাকিয়ে কেঁদে ফেলে, যেন অপার্থিব কোনো জগৎ থেকে ললিতা বাস্তবে ফিরে এসেছে। মীরাকে জড়িয়ে সে অনেক কান্না করতে থাকে। অনেকদিন পর ললিতা নিজের মেয়ের দেখা পেল, তাই কান্না যেন থামতেই চাচ্ছে না। এদিকে হানি মীরাকে বলে, তোমার বাবাকে সরিয়ে না ফেললে এসব কখনোই থামবে না। মীরা কথাটা শুনে চমকে উঠতেই ললিতা জিজ্ঞেস করে যে সে কার সাথে কথা বলছে। মীরা তখন বলে, মা আমি হানির সাথে কথা বলছি। প্রথম বিড়ালটা মারা যাওয়ার পরই আমি হানিকে দেখা শুরু করি। জানো মা, হানি দেখতে একদম আমার মতো। এসব কথা শুনে ললিতা বুঝতে পারে যে মীরা হ্যালোসিনেট করছে। মীরা এবার বলে, মা আমার না ওই বিড়ালটার সাথে থাকতে একদমই ভালো লাগে না। আমার হানিকেও ভালো লাগে না। আমি আবার স্কুলে যেতে চাই মা, এখান থেকে বের হতে চাই। বাবা যতদিন থাকবে ততদিন আমরা এখান থেকে বের হতে পারবো না। এসব বলার পর মীরা আনন্দর সোডার বোতলে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। এদিকে আনন্দ সেই ছোট্ট মেয়েটাকে নিয়ে বাড়িতে ফিরে আসে আর মেয়েটাকে বেড়ালের সাথে এক ঘরে বন্দি করে ফেলে। বাড়ি ফিরে আনন্দ যখন ওর সোডার বোতল নিয়ে মদ খেতে বসে তখন ওষুধের রিয়াকশনের কিছুক্ষণের মধ্যেই ও ঘুমিয়ে পড়ে। এরপর হানি এবং মীরা মিলে ললিতার রুমটা খুলে দেয়। ললিতা বের হয়ে আনন্দকে সেই ইনজেকশনটা দেয় যেটা ওই ডক্টর মহিলা ওকে দিত। এরপর আনন্দর শরীরটা টেনে টেনে ললিতা ঠাকুর ঘরে নিয়ে যায় এবং শঙ্খ দিয়ে আনন্দর চোখে মুখে আঘাত করতে করতে পুরো থেতলে ফেলে। আনন্দর মুখ থেকে ফিনকে দিয়ে রক্ত মাংস ছিটে পড়তে থাকে। এই বিভৎস দৃশ্য দেখে ললিতা ঠান্ডা গলায় মীরাকে জিজ্ঞেস করে, কি রে, বাবার রক্ত দেখে ভয় পাচ্ছিস নাকি?
মীরা ঠান্ডা নিরুত্তাপ গলায় বলে, না মা, আমি আর কোনো কিছুতেই ভয় পাই না। এরপর আনন্দর রক্তাক্ত দেহটাকে ললিতা এবং মীরা টানতে টানতে সরিয়ে ফেলে। ললিতা এক বালতি পানি এনে যেখানে সেখানে পড়ে থাকা আনন্দর রক্ত মাংস পরিষ্কার করতে থাকে। আর এই বীভৎস দৃশ্যটাই আমরা মুভির শুরুতে দেখেছিলাম। এবার ললিতা কেমন এক অদ্ভুত স্বরে বলে, আমি আজকে সব শেষ করে দিয়েছি, সব। পরদিন বাড়িতে পুলিশ আসে। বাড়ির পেছনে মাটি খুঁড়ে অনেকগুলো বিড়ালের কঙ্কাল পাওয়া যায়। পুলিশ সারামপালিকে গ্রেফতার করে আর ললিতাকে একটা হোমে নিয়ে ইন্টারোগেট করা হয়। ললিতা তখন একে একে সব বলতে থাকে। ললিতা বলে, ভালোবেসে বাড়ির অমতে গিয়ে ওকে বিয়ে করেছিলাম। প্রথমে কিছুদিন ছোট পরিবার নিয়ে ভালোই ছিলাম, কিন্তু এরপর শুরু হয় কালো জাদুর অত্যাচার। প্রথমে ভেবেছিলাম আমার আর আমার মেয়ের ভালোর জন্যই ও এসব করছে, কিন্তু এরপর দেখলাম যত দিন যাচ্ছে ততই ও নরপিশাচ হয়ে উঠছে। আনন্দ আসলে মানুষ ছিল না, মানুষরূপী শয়তান ছিল। তখন ওকে প্রশ্ন করা হয়, রেখা কোথায়? এরপর ললিতা বলতে শুরু করে, সেদিন যখন রেখা দরজায় নক শুনে গেট খুলে দেখে আশ্রমে সেই লোকটা ঠিকানা খুঁজে পেয়ে সেখানে ললিতাকে খুঁজতে এসেছে। লোকটা রেখাকে বলে, ললিতা আমার বোন হয়, আমি কি ললিতাকে একবার দেখতে পারি? তখন রেখা বলে, ললিতা অসুস্থ, এখন দেখা করা যাবে না। এ কথা শুনে লোকটা চলে যেতেই নিবে, তখনই সেখানে মীরাকে দেখতে পায়। কিন্তু সুন্দর ফুটফুটে মীরার এই অবস্থা দেখে লোকটা বলে, ললিতাকে না দেখে সে সেখান থেকে যাবে না। যেন লোকটা সন্দেহ না করে, তাই রেখা বাধ্য হয়ে ললিতার রুমে যায়। ললিতা তখন ভীষণ অসুস্থ, পাশে কোল দিয়ে বাঁধা। রেখা ললিতাকে বলে, এই তোমার সাথে দেখা করতে একজন এসেছে, এমন জেদ করছে যে না দেখা করলে যাবেই না। কথাটা বলেই রেখা ললিতাকে ইনজেকশন দেয় যেন ললিতা ঘুমিয়ে পড়ে এবং পায়ের শেকলটা খুলে দেয়, যেন লোকটার মনে কোনো সন্দেহ না তৈরি হয়, তাই ললিতা ঘুমাচ্ছে। কিন্তু ললিতার শেকল খুলতেই রেখার উপর ললিতা ঝাঁপিয়ে পড়ে এবং ইনজেকশনটা রেখার ঘাড়ে ঢুকিয়ে দেয় আর শেকল দিয়ে ফাঁস দিয়ে ললিতা রেখাকে মেরে ফেলে। ললিতার বয়ান এখানেই শেষ হয়। পুলিশ এবার আশ্রমে সেই লোকটাকে খুঁজে বের করে। লোকটা স্বীকারোক্তিতে বলে, মীরা এবং ললিতাকে বাঁচানোর জন্য এছাড়া তার আর কোনো উপায় ছিল না। লোকটা আরো বলে, আমি আর ললিতা দিদি মিলে রেখাকে বাড়ির পেছনে পুঁতে দিয়েছি। পুলিশ তখন আশ্রমের সেই লোকটাকে গ্রেফতার করে। অতঃপর এবার প্রশ্ন ওঠে, মীরা কোথায়? এবার ললিতা বলে, আমার মেয়েটার জন্য তো আমি কখনো কিছুই করতে পারিনি, ও তো সারা জীবন শুধু কষ্টই পেল। ওর বাবা যখন ওকে অত্যাচার করত, ওই ঘরে জানালা থেকে আমি শুধু ওর চিৎকার শুনতাম। মেয়েটা কাঁদতে কাঁদতে শুধু মা মা বলে চিৎকার করত, কিন্তু আমি কিছুই করতে পারতাম না। তাই যেদিন আমার হাতে সুযোগ এলো, আমি ওকে এমন জায়গায় পাঠালাম যেখানে ওকে আর কেউ কষ্ট দিবে না, ওকে আর কাঁদতে হবে না, ভয়ও পেতে হবে না। এ কথা শুনে পুলিশ বুঝে ফেলে যে ললিতা মীরাকে মেরে ফেলেছে। একটা মা কোন পরিস্থিতিতে নিজের সন্তানকে বাঁচানোর জন্য তাকে মেরেই ফেলে। পুলিশ বাড়ির পেছনে খোঁড়া শুরু করে আর অবশেষে সেখানে মীরার লাশটা খুঁজে পায়। আর এই দৃশ্যের সাথে মুভিটিও এখানে শেষ হয়। তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, নরপিশাচ স্বামীকে মেরে ফেলার পরও ললিতা কেন নিজের মেয়েকে মেরে ফেললো? এখানে দুটো সম্ভাবনা আছে। প্রথমটা এমন যে ললিতা হয়তো সত্যি চায়নি যে তার মেয়ে আর কষ্ট সহ্য করুক, তাই মেয়েকে চিরতরে এই যন্ত্রণার থেকে ও নিজ হাতে মুক্তি দিয়েছে। ললিতা হয়তো বুঝতে পেরেছিল যে একটা ছোট বাচ্চা মেয়ে যদি এই বয়সে এত মানসিক চাপ পায়, তবে সে হয়তো ভবিষ্যতে আর কখনোই স্বাভাবিক জীবন যাপন করতে পারবে না। মানসিকভাবে তার মেয়ে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে, তাই এভাবে বেঁচে থাকার থেকে নিজের মেয়েকে ললিতা হয়তো চিরতরে মুক্তি দিয়ে দিয়েছে। কিন্তু দ্বিতীয় আরেকটা সম্ভাবনা হতে পারে, ললিতাকে এতদিন যে বিষাক্ত ইনজেকশন দেওয়া হয়েছিল তার কারণে এবং শারীরিক ও মানসিক অত্যাচার যে করা হয়েছিল সেই সব, আর কালো জাদুর প্রভাব তো ছিলই। তো সবকিছু মিলে ললিতার হয়তো মস্তিষ্ক পুরোই বিগড়ে গিয়েছিল। কয়েকটা সিনে কিন্তু দেখাও যায় যে ললিতা একাই কথা বলছে, বিড়বিড় করে হাসছে। হতে পারে ললিতা মানসিকভাবে পুরোপুরি ভারসাম্যহীন হয়ে গিয়েছিল, তাই আনন্দকে খুন করার পর নিজের মেয়েকেও সে মেরে ফেলে। এখন এই দুটো সম্ভাবনা থেকে কোনটা হতে পারে? আপনাদের কি মনে হয়? আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। তো এই ছিল আজকের একটি দারুণ সাইকোলজিক্যাল হরর থ্রিলার মুভির এক্সপ্লেনেশন। মুভিটি কেমন লাগলো তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যারা আমাদেরকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন। তো কথা হবে আবার নেক্সট এপিসোডে নতুন কোনো দুর্দান্ত মুভির এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড স্টে উইথ আস।